কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ, রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই জানালেন অ্যাটর্নি জেনারেল। যে প্রক্রিয়াটা বন্ধ করার চেষ্টা করেছিল কাদের মোল্লা, সেটা আর কোনো বাধা রইল না, আইনগত কোনো বাধা রইল না। ন্যায় বিচার পায়নি কাদের মোল্লা, অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর। আমাদের মক্কেল কাদের মোল্লার উপরে ন্যায় বিচার করা হয়নি। শাহবাগে গণজাগরণ মঞ্চ কর্মীদের আনন্দ মিছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা ন্যান্সি এবং আমি আরিফুর রহমান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধাপরাধীদের বাঁচাতে নাশকতার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে জামাত শিবির, পাল্টা ব্যবস্থা সরকারের। অবরোধের শেষ দিনে সংঘর্ষে লক্ষ্মীপুর ও ফেনীতে 4 জন নিহত, পুলিশ সহ আহত অর্ধশত। রাজধানীর সায়েদাবাদে থেমে থাকা বাসে আগুন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন 30 জনের কেউই আশঙ্কামুক্ত নয়, বলছেন চিকিৎসকরা। চিকিৎসা ব্যয় মেটাতে দিশেহারা পরিবার। গাবি ছিল দুটো, তাকে 6 মাসে ছেলে ঠিক হবে কি না এটা তো সন্দেহ আছে। এবং টানা হরতাল অবরোধে রাজস্ব আদায় মারাত্মক বিপর্যয়ের মুখে, শুল্ক কর্মকর্তা ও আমদানিকারকদের পাল্টাপাল্টি অভিযোগ। একাত্তরের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হিসেবে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরে আর কোনো বাধা নেই। গত সেপ্টেম্বরে দেয়া ফাঁসির আদেশ পুনর্বিবেচনা করতে কাদের মোল্লার আইনজীবীরা যে আবেদন করেছিলেন, দুদিন শুনানির পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ তা খারিজ করে দেন। আবেদনের গ্রহণযোগ্যতার উপর গতকাল এক দফা শুনানির পর আজ সকাল 9:30টায় আবার শুনানি শুরু হয় এবং বেলা 12টার দিকে এই আদেশ দেয়া হয়। এর আগে মঙ্গলবার রাতে ফাঁসি কার্যকর করার সব প্রস্তুতি শেষ করার পর কাদের মোল্লার আইনজীবীদের করা আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা স্থগিত করে দেন। এরপর গতকাল সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ফাঁসির রায় কার্যকর স্থগিত এবং আসামি পক্ষের রিভিউ আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে দুদিনের এই শুনানি অনুষ্ঠিত হয়। কাদের মোল্লার রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হবার পর নিজ কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি। সুপ্রিম কোর্ট তো অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে 17 সেপ্টেম্বরে যে তাকে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক ফাঁসিতে ঝুলিয়ে। স্পেসিফিক এই অর্ডারই আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দিয়েছে 17 সেপ্টেম্বরে। এখন এটা কার্যকরী করার ব্যাপারে যখন রাষ্ট্র পদক্ষেপ নিচ্ছিল তখন এই রিভিউ পিটিশন দায়ের করেছে কাদের মোল্লা। এখন কাদের মোল্লার এই দায়েরকৃত রিভিউ পিটিশন 2টি রিজেক্ট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এখন আর কোনো আইনগত বাধা নাই। যদি কোনো অবজারভেশন দিয়ে মতামত দিয়ে পিটিশনটা ডিসমিস করতেন তাহলে এটার কপি নেওয়ার দরকার ছিল, কিন্তু যেহেতু আদালত ডিসমিস করে দিয়েছেন কোনো রকম অবজারভেশন ছাড়া, সুতরাং এখানে আর কোনো রকম আইনগত বাধা নেই। এদিকে কাদের মোল্লা ন্যায় বিচার পায়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তার আইনজীবীরা। আমরা এই মামলায় রায় সংক্ষিপ্ত ক্ষুব্ধ। আমাদের মক্কেল কাদের মোল্লার উপরে ন্যায় বিচার করা হয়নি। পূর্ণাঙ্গ রায় অবশ্যই তার সাজার ব্যাপারে অন্যান্য ক্ষেত্রে একটা অবজারভেশন থাকবে এবং যে পর্যন্ত পূর্ণাঙ্গ রায় আমরা না পাবো বা আমাদের ক্লায়েন্ট না পাবে, জেল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন না। জেল কোর্টের বিধান অনুযায়ী 23শে ডিসেম্বর পর্যন্ত মার্সি পিটিশন করবেন কি করবেন না সেই সময় তার হাতে আছে। আমরা সেদিনও বলেছিলাম যে 21 এবং 22শে ডিসেম্বর আমাদের সাথে বসে ফাইনালি উনি ডিসাইড করবেন যে উনি মার্সি পিটিশন দায়ের করবেন কিনা।
এদিকে কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় আনন্দ মিছিল করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার সাংবাদিকদের জানান, এই রায়ের কার্যকারিতার মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হবে। সকাল থেকেই মঞ্চের কর্মীরা প্রতিবাদী গান আর স্লোগানে মুখর করে রেখেছে পুরো শাহবাগ চত্বর। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগের টানা অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার সব প্রস্তুতি শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা আগে চেম্বার জাজের নির্দেশে ফাঁসি স্থগিত করা হয়। এর পরপরই শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং তখন থেকেই শাহবাগে অবস্থান নেন মঞ্চের কর্মীরা। এই রায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি কার্যকর হওয়া খুবই জরুরি, কেননা এই রায়ের ধারাবাহিকতাই এই একই রকম ভাবে অন্যান্য রায়গুলো চলতে থাকবে এবং কার্যকর হতে থাকবে। তাই এই রায় কার্যকর হবার পরই আমরা মনে করি দ্রুততম সময়ে অন্যান্য রায়গুলো কার্যকর হওয়া শুরু করবে এবং আমাদের যে কাঙ্ক্ষিত বিচার সেই বিচার আমরা পাবো, অর্থাৎ ন্যায় বিচারের যে শাসনের আমরা দাবি জানিয়েছি সেটা নিশ্চিত হবে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের রিপোর্টার শফিক মোহাম্মদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, প্রজন্ম চত্বরে কি অবস্থা দেখছেন? ন্যান্সি, গণজাগরণ মঞ্চের যে কর্মসূচি আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে, আপনি জানেন যে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যে ফাঁসির রায়টি হয়েছিল সেই ফাঁসির রায়টি আপিল বিভাগ থেকে আজকে খারিজ করে দেওয়া হয়েছে এবং সেই রায়টি বহাল আছে। সেই রায়টি যখনই সেই রায়ের ঘোষণা এই গণজাগরণ মঞ্চের এখানে চলে আসে, তখন কিন্তু গণজাগরণ মঞ্চে যারা অবস্থান করছিল সেই সমস্ত সমর্থক এবং যে সমস্ত সদস্য আছে গণজাগরণ মঞ্চে, তারা উৎসব মিছিল করেছে এবং মিছিলের পরে শাহবাগের এই প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চের যে সমস্ত নেতাকর্মীরা আছে আমার পেছনে দেখতে পাচ্ছেন, তারা কখনো ভি চিহ্ন দেখিয়ে জানান দিচ্ছে যে তাদের বিজয় হয়েছে। এছাড়া আরেকটি কথা বলতে চাই যে গণজাগরণ মঞ্চের যে সমস্ত নেতাকর্মীরা এইখানে অবস্থান নিয়েছিল তাদের অবস্থান কিছুটা এখন কমে গিয়েছে এখানে। তবে তারা আশা করছে যে আজকে যে রিভিউ আবেদনটা খারিজ করে দিয়েছে সেই আবেদন খারিজ করার পর যে রায়টা বহাল রয়েছে এবং আজকে রাতের মধ্যেই কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে এমনটাই তারা আশা করেছে। এবং তারপরে আরেকটি কথাও বলা হচ্ছে যে তারা যতক্ষণ না পর্যন্ত এই রায় কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগের এই চত্বর ছেড়ে যাবে না। আরেকটি কথা বলতে চাই, এই এলাকায় কিন্তু যানবাহন চলাচলে একটা বিধিনিষেধ দেওয়া হয়েছে যে বিভিন্ন চারপাশে ব্যারিকেড দিয়ে বিভিন্ন দিক থেকে যানবাহন চলাচল করছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে এখানে অবস্থান নিয়েছে এবং সে সাথে পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরাও এখানে নিরাপত্তার ব্যবস্থা দেখভাল করছে। তো এই ছিল শাহবাগের প্রজন্ম চত্বর বা গণজাগরণ মঞ্চের সর্বশেষ খবর। ন্যান্সি। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগের প্রজন্ম চত্বর থেকে সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শফিক মোহাম্মদ। কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায় এ ধরনের মামলায় আর রিভিউ আবেদনের সুযোগ থাকছে না বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম। যুদ্ধ অপরাধের বিচারের রায় কার্যকর করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস জাতি স্বতঃস্ফূর্তভাবে পালন করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় বক্তব্য রাখেন তারা। এই চূড়ান্ত ফয়সালা হওয়ার পরে ভবিষ্যতে এই মামলার যত আপিল নিষ্পত্তি হবে আর উচ্চ আদালতে রিভিউ দেওয়ার কোন সুযোগ থাকবে না। আজকে বিচারপতি সিংহবাবুর বাসায় হামলা করা হয়েছে, জনাব ফজলে কবির সাহেবের বাসায় হামলা করা হয়েছে। এগুলো কিসের আলামত? তারা দেশটাকে ধ্বংস করতে চায়, তারা সমস্ত বিচার ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। এই যুদ্ধে আমাদের জয়লাভ হবেই, এতে কোনো সন্দেহ নেই। এই স্বাধীনতার ৪২ বছর পরে এই বিজয় দিবস আমরা পালন করব যুদ্ধ অপরাধের বিচার রায় কার্যকর করার মধ্য দিয়ে। আমরা বলেছিলাম যে আমরা সব সময় বসার জন্য প্রস্তুত, আলোচনার জন্য প্রস্তুত। আমরা সেই হিসেবে বৈঠক করেছি, আলোচনা হয়েছে। সমাধান কি ফল হয়েছে সেটা দেশবাসী পরে জানবে। এখন পর্যন্ত কোনো সমাধান কোনো কিছুই পাওয়া যায় নাই। এবারে অবরোধের খবর। 18 দলীয় জোটের ডাকা টানা 6 দিনের অবরোধের শেষ দিনে লক্ষ্মীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপি কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এই ঘটনায় 3 জন নিহত এবং 30 জন গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। লক্ষ্মীপুর জেলা বিএনপি প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন ভুইয়া জানিয়েছেন, সকালে শহরের চকবাজার এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে বিএনপি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গুলি চালালে 3 জন নিহত এবং 30 জন আহত হন। আহতদের সদর হাসপাতাল ও শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ অবরোধকারীরা পরে সোনালী ব্যাংক সহ বাজারের বিভিন্ন দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালায়। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ মাহবুবুল ইসলাম। ঘটনার সবশেষ খবর জানতে আমরা টেলিফোনে সরাসরি কথা বলছি তার সঙ্গে। মাহবুব, সর্বশেষ পরিস্থিতি কি? জি আরিফ, আপনি জানেন যে আজকে সকাল থেকে 18 দলীয় নেতাকর্মীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলছে। ইতিমধ্যে আমরা 3 জন মারা গেছে বলে আমরা নিশ্চিত করতে পেরেছি। আপনার প্রায় 30 জন গুলিবিদ্ধ হয়েছে। এখনো লক্ষ্মীপুরের দক্ষিণ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনার 18 দলীয় জোটের নেতা কর্মীদের সাথে সংঘর্ষ চলছে। আমি আমরা দক্ষিণ এলাকায় যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু শহরের রাস্তাঘাট সব জায়গায় গাছের গুঁড়ি ইট ফেলে আপনার রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। শহরে প্রচন্ড উত্তেজনা বিরাজ করতেছে। এই হচ্ছে লক্ষ্মীপুরের পরিস্থিতি। আরিফ, মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুরে 18 দলীয় জোটে ডাকা 6 দিনের অবরোধের শেষ দিনে সকাল থেকে দফায় দফায় 18 দলীয় জোটের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে এবং সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মাহবুবুল ইসলাম। এদিকে সারা দেশে 18 দলের ডাকা টানা অবরোধ কর্মসূচির 6ষ্ঠ দিনে ফেনীতে পিকেটারদের ইটের আঘাতে প্রাণ হারিয়েছেন এক পরিবহন শ্রমিক। এছাড়া সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও অবরোধ সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এই ঘটনায় বিএনপির 3 কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় শিবিরের মিছিলে বাধা দেয় এক পুলিশ কর্মকর্তাকে হেলমেট দিয়ে পিটিয়ে আহত করেন নেতাকর্মীরা। পরে সাংবাদিকরা আহত পুলিশকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নারায়ণগঞ্জে বৃহস্পতিবার সকালে ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইনের উকিলপাড়া এলাকায় আগুন জ্বালিয়ে অবরোধ করে স্বেচ্ছাসেবক দল। পুলিশ এ সময় ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। চট্টগ্রামে অবরোধের সমর্থনে জামায়াত শিবিরের কর্মীরা বহদ্দারহাট মোড়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলও নিক্ষেপ করে তারা। এ সময় পুলিশও তাদের উপর পাল্টা গুলি বর্ষণ করে। বরিশালের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে অবরোধকারীরা। এ সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছের গুঁড়ি সরিয়ে ফেলে। ফেনী শহরের ট্র্যাঙ্ক রোডের মদিনা বাসস্ট্যান্ড থেকে বন বিভাগের অফিস পর্যন্ত 2 কিলোমিটার রাস্তায় গাছ ও ইট ফেলে ব্যারিকেড দেয় অবরোধকারীরা। অন্যদিকে লালপুর এলাকায় পিকেটারদের ছোড়া পাথরের আঘাতে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া নাটোর, দিনাজপুর, বগুড়া, মেহেরপুর, চাঁদপুর, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, এমনকি কোথাও কোথাও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। সাবিহা, সময় সংবাদ। এদিকে অবরোধের শেষ দিনে সকালে রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ডে একটি থেমে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া নাশকতার কারণে চরম শিডিউল বিপর্যয়ে পড়েছে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা। সকাল 6:30টার দিকে শাহ সুলতান নামে কিশোরগঞ্জগামী বাসটিতে আগুন দেওয়া হয়। হঠাৎ করে কয়েকজন এসে বাসটিতে আগুন দিয়ে চলে যায়। পরে বাস স্ট্যান্ডের অন্য কর্মীরা এসে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া বিভিন্ন রাস্তায় বাস, মিনি বাস ও সিএনজি চালিত অটোরিকশা সহ কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে মহানগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাবের টহল দলও সতর্ক অবস্থায় রয়েছে। এছাড়া নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন করা রয়েছে অতিরিক্ত র্যাব ও পুলিশ। এদিকে অবরোধের কারণে রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এছাড়া নাশকতার কারণে চরম শিডিউল বিপর্যয়ে পড়েছে রেল। প্রায় 4 থেকে 7 ঘন্টা বিলম্ব করে কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো।
টানা অবরোধ আর হরতালে আগুনে পোড়া মানুষগুলোর হাহাকার এখনো থামছে না। মৃত্যু সেখানে করা নাড়ছে প্রতিনিয়ত। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির করুণ পরিণতিতে অচল হয়ে গেছে পুরো পরিবার। ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তো আছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘ সময়ে চিকিৎসা ব্যয় মেটানোর চিন্তা। আর ডাক্তাররা বলছেন বার্ন ইউনিটে চিকিৎসাধীন কেউই আশঙ্কা মুক্ত নয়। আরো জানাচ্ছেন সাদিয়া আফরিন। গত 28 নভেম্বর অবরোধে শাহবাগের অগ্নিদগ্ধদের একজন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র রাহাজুল ইসলাম। কৃষক বাবার বড় ছেলে রাহাজ নিজের পড়াশোনার খরচ চালাতো বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করে। 25% পুড়ে যাওয়ায় দীর্ঘ 10 দিন আইসিইউতে থাকার পর গত বুধবার ডাক্তার ওয়ার্ডে ট্রান্সফার করে তাকে। এখন আমার পড়াশোনা চলবে কিনা বা আমার জবটা টিকে থাকবে কিনা এ সম্পর্কে আমি এখনো অনিশ্চিত। কবে যে সুস্থ হব আবার আগের মতো লাইফ লিড করব সেটা আমি নিজেও জানি না। হাসপাতাল থেকে চিকিৎসা খরচ দেয়া হলেও অন্যান্য ঔষধগুলো কিনতে হিমশিম খাচ্ছে অসহায় এই পরিবারগুলো। মাইসে যে 2-4 বছর দেয় তাক দিতেছে, ওষুধপাতি কিনি। গরু আছিল 2টা, তাক বেছিলাম, বেশি তো এখন ছেলে শোক থেকে গেছে। এখন যে কিভাবে এই দিকে চলবো। ওনার বাবা মা ভাই বোন যারা আছে সবাই ওনার উপর নির্ভর করে। তার বাচ্চা তাকে চিনতে পারে না, যেহেতু ওনার চিকিৎসা বাবা তার বাসার একটা গরু ছিল, বাছুর ছিল, বিক্রি করে ফেলছে চিকিৎসার কারণে। ছেলে বোন লইয়া নাতি নাত লইয়া অনেক কষ্ট হয় আমার চলতে ফিরতে। এই ছেলে ঠকতে রাখে হেলবারি করতো, কাজকর্ম করতো, এই সদর যাই কুমিল্লা এই অবস্থা হয়ে গেছে। এদিকে বার্ন ইউনিটের কর্তব্যরত ডাক্তাররা জানিয়েছেন চিকিৎসাধীন কেউই আশঙ্কামুক্ত নয়। আইসিইউতে জন্য তো আশঙ্কাজনক সবাই আসলে আইসিইউতে যে যারা আছে। এমনি তো নর্মালি যে আশঙ্কা যদি ইনহেলেশন বান যদি থাকে তাহলে সবাই আশঙ্কাজনক অবস্থা। আর এমনি আপনি 25% উপরে গেলে আপনার আশঙ্কাজনক অবস্থায় চলে যান। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাজনৈতিক সহিংসতার শিকার 30 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে 4 জন আছেন আইসিইউতে। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। গ্যাস বিদ্যুতের নতুন সংযোগ পেলেও সংকট কাটেনি আবাসন খাতে। রাজনৈতিক অস্থিরতায় অর্ধেকে নেমে এসেছে ফ্ল্যাট বিক্রি। এবার যুদ্ধ অপরাধীদের বাঁচাতে জামাত শিবিরের নাশকতার নতুন পরিকল্পনা নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। কাদের মোল্লা সহ যুদ্ধ অপরাধীদের বাঁচাতে নাশকতার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে জামাত শিবির। এই তথ্য দিয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র বলছেন তাদের ছক মাথায় রেখে সাজানো রয়েছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জানিয়েছেন নাশকতা চালাতে ওই সংগঠন দুটি নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। নাশকতা ঠেকাতে সারা দেশে র্যাবকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ওমর ফারুকের রিপোর্ট। ঢাকা মহানগর পুলিশ বলছে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় রাস্তা কেটে কিংবা গাছের গুড়ি ফেলে অবরোধ তৈরি করতে সক্ষম হলেও রাজধানীতে এমন শক্তি প্রদর্শন করতে পারেনি জামায়াত শিবির। আর তাই ঢাকায় যানবাহনে পেট্রোল বোমা মেরে কিংবা আগুন দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর কৌশল নেয় তারা। কৌশল নেয় মনোবল ভেঙে দিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলা চালানোর। ডিএমপি মুখপাত্র জানালেন মানবতা বিরোধী অপরাধে দণ্ডিতদের সাজা কার্যকর করাকে কেন্দ্র করে জামায়াত শিবির নাশকতার নতুন পরিকল্পনা করেছে এমন তথ্য রয়েছে তাদের হাতে। তাদের একটা হার্ট বার্নিং আছে যে তারা দেশের অন্যান্য জায়গায় যেভাবে অবরোধ বা হরতালের নামে যে ধরনের রাস্তা দখল করে দীর্ঘক্ষণ আটকে রাখা, যানবাহন ভাঙচুর, সেটি ঢাকায় পাচ্ছে না। সিকিউরিটি থ্রেটস কি কি রয়েছে, কি কি তারা করতে পারে সেই ধরনের একটা ইন্টেলিজেন্স আমাদের কাছে রয়েছে এবং সেই অনুসারেই আমরা আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন জায়গায় সেটি আমরা ওইভাবে সাজিয়েছি। জামায়াত শিবিরের বর্তমান নাশকতামূলক তৎপরতাকে রাজনৈতিক তৎপরতা না বলে জঙ্গি কর্মকাণ্ড বলা বেশি সঙ্গত বলে মন্তব্য করলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক। জানালেন নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে র্যাব। যদি দেখেন সাতক্ষীরার কথা, সেখানে তারা ম্যানশিল তৈরি করছে। প্রথমে বাচ্চাদের দিচ্ছে, তারপরে মহিলাদের দিচ্ছে, তার পিছনে কিন্তু এই জামায়াত শিবিরের লোক আমাদের সিকিউরিটি ফোর্সের উপর বিভিন্ন রকম আক্রমণ করছে। একইভাবে ঢাকাতেও কিন্তু তাই। অনেক জায়গায় কিন্তু ইয়ং এজ বা আন্ডার এজ ছেলেদেরকে দিয়ে এই কাজগুলি করেছে। আমরা সারা দেশে র্যাবকে সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা আদেশ দিয়ে রেখেছি যাতে করে আমরা যে কোনো জায়গায় তাদেরকে মোকাবেলা করতে পারি। র্যাব ও পুলিশ আরো জানায় নাশকতা ঠেকাতে দুই বাহিনীরই পুরো শক্তি নিয়োজিত করা হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে এবং এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য।
ঢাকা সফররত ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস সাইয়েদা ওয়ার্সির সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী একথা বলেন। বর্তমান সরকারের মেয়াদে স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন উপনির্বাচনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গত 5 বছরে দেশে 5,000-এরও বেশি নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয়েছে, যেখানে বিরোধী দলের অনেক প্রার্থী জয়লাভ করেছে। সেই ধারাবাহিকতায় আগামী সংসদ নির্বাচনও অবাধ এবং নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় পার্টির সকল মনোনয়নপত্র বাতিল ও লাঙ্গল প্রতীক কাউকে বরাদ্দ না দেওয়ার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি। দুপুরে জাপা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল হোসাইন মোহাম্মদ এরশাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি কমিশনে পৌঁছে দেন। গত 3 ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এই অভিযোগ এনে আগামী 5 জানুয়ারি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এরপর দলের প্রার্থীদের 13 ডিসেম্বরের আগে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। এদিকে সফররত ব্রিটিশ মন্ত্রী সাইয়েদা ওয়ার্সি নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সাথে বৈঠক করেছেন। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত বর্তমান তফসিল মোতাবেক জাতীয় পার্টি অত্র নির্বাচন হইতে বিরত থাকিবে এবং ইতিমধ্যে পার্টি প্রদত্ত সমস্ত মনোনয়ন বাতিল করিবার সিদ্ধান্ত গৃহীত হইয়াছে। তাই নির্বাচন কমিশন ঘোষিত 5 জানুয়ারি 2014 অনুষ্ঠিতব্য নির্বাচনে লাঙ্গল প্রতীক কাহাকেও বরাদ্দ না করিবার জন্য বিনীত অনুরোধ করা হইল। এদিকে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চিঠি পাঠানো হলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। আগামীকাল 13 তারিখ বিকাল 4টের সময় জাতি স্থির হবে যে কারা নির্বাচন করছেন। প্রার্থীরা প্রত্যাহারের শেষ তার সময় পর্যন্ত একটা কি বলবো, একটা নির্বাচনী নাটকের ভিতরে থাকে সবাই, সব প্রার্থী, আমিও আছি। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। কাদের মোল্লার রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই জানালেন অ্যাটর্নি জেনারেল। ন্যায় বিচার পায়নি কাদের মোল্লা, অভিযোগ আসামি পক্ষের আইনজীবী। যুদ্ধাপরাধীদের বাঁচাতে নাশকতার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে জামায়াত শিবির, পাল্টা ব্যবস্থা সরকারের। অবরোধের শেষ দিনে সংঘর্ষে লক্ষ্মীপুর ও ফেনীতে 4 জন নিহত, পুলিশ সহ আহত অর্ধশত। রাজধানীর সায়দাবাদে থেমে থাকা বাসে আগুন। নেলসন ম্যান্ডেলার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকাল 11:15টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি দেশে ফেরেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, 3 বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ স্টেডিয়ামে বিশ্বের অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে ম্যান্ডেলার স্মরণে আয়োজিত শোক সভায় অংশ নেন রাষ্ট্রপতি। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে মহান এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। টানা হরতাল এবং অবরোধের মুখে জাতীয় রাজস্ব আদায় মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 1350 কোটি টাকা কম রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। আমদানি কমে যাওয়ায় রাজস্ব আদায় কম হচ্ছে বলে শুল্ক কর্মকর্তারা দাবি করলেও আমদানিকারকরা দুষছেন চলমান রাজনৈতিক অস্থিরতাকে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের জাতীয় রাজস্ব আদায়ের প্রধান প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউস। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে এখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 10,700 কোটি টাকা, কিন্তু সে অনুযায়ী রাজস্ব আদায় হয়নি। আমরা প্রায় 1350 কোটি টাকা লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছি। লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার মূল কারণ আমদানি কমে যাওয়া। আমদানি কমে যাওয়ায় আমরা লক্ষ্যমাত্রা আদায় করতে সমর্থ হইনি। আর আমদানি না হওয়ার কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছেন ব্যবসায়ী নেতারা। একজন ব্যবসায়ীকে ওকে আস্থায় থাকতে হবে যে এই মালটা এনে আমি শিল্প উৎপাদন করতে পারবো, নাইলে এটা বাজারজাত করতে পারবো, আদারওয়াইজ আমি কোনোদিন এটা ইম্পোর্ট করতে যাব না। যেহেতু সব দিক দিয়ে অচল অবস্থা, কোনো বিক্রি নাই, কিছু নাই, সুতরাং ব্যাংক ফাইন্যান্সও পাচ্ছে না, যে কারণে আমদানিটা
অত্যন্ত কম হয়েছে এবং রাজস্ব আদায় কম হয়েছে। অন্যান্য পণ্যের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার কারণে ভোগ্যপণ্য আমদানিতেও বিরাজ করছে স্থবিরতা। ব্যবসায়ীরা যে মালামাল আমদানি করবে এটা বিভিন্ন জায়গায় পরিবহনের যে নিশ্চয়তা পাচ্ছে না, সেই জন্য যারা আমদানি করেন তারা ভোগ্যপণ্য আমদানি কমে দিচ্ছে। গত অর্থবছর এই সময় রাজস্ব আদায় হয়েছিল ৯,৫৭৩ কোটি টাকা, যা চলতি অর্থবছরে আদায়ের তুলনায় ২২৫ কোটি টাকা বেশি। আর চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আবাসন খাতে গ্যাস বিদ্যুতের নতুন সংযোগ চালু হলেও সংকট কাটেনি। যথাযথ প্রক্রিয়ায় নতুন সংযোগ পাওয়া গেলেও অভিযোগ আছে ব্যবসায়ীদের। তারপরও নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় অস্বাভাবিকভাবে প্রকল্প ব্যয় বেড়ে যাচ্ছে। অন্যদিকে রিহ্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের চলমান সংকটে আবাসন ব্যবসায়ীদের বিক্রি অর্ধেকে নেমে এসেছে। সানবীর রূপলের রিপোর্ট। সরকার ২০১০ সালে বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ২ বছরের বেশি সময় পর নতুন সংযোগ দেওয়া শুরু করেছে। এরই মধ্যে ৫,০০০-এর বেশি নতুন সংযোগ দেওয়া হয়েছে। আর বাধ্যতামূলক সৌর বিদ্যুৎ থাকার শর্তে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। তবে নানা জটিলতায় নতুন সংযোগ পেতে হিমশিম খেতে হচ্ছে বলে অভিযোগ আবাসন ব্যবসায়ীদের। গ্যাস সংযোগটাকে বৈধ করার জন্য যে দরখাস্ত জমা দিয়ে রেখেছেন, তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো সলিউশন হয়নি। অনেক বেশি খরচ হয় সোলার প্রোভাইড করতে। তো এই সোলারের বিজনেসটা আমার মনে হয় রাজনৈতিকভাবে একটা শ্রেণীকে ফায়দা সুবিধা দেওয়ার জন্য এইভাবে একটা প্রক্রিয়া তৈরি করা হয়েছে। এই সেক্টরটা কেবল একটা বৈমাতৃক সুলভ অবস্থার মধ্যে আছে। ব্যাংক ঋণ না থাকার কারণে, অন্যান্য গ্যাস, ইলেকট্রিসিটি এগুলো না পাওয়ার কারণে এই সেক্টর অনেক হুমকির সম্মুখীন। এদিকে ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুৎ সমস্যার পাশাপাশি নির্মাণ সামগ্রী ব্যয় বেড়ে যাওয়ায় ফ্ল্যাটের দামও বেড়েছে। তবে সে তুলনায় বিক্রি বাড়েনি। ব্যাংক সুদের হার এত বেশি হাই, যার জন্য আমাদের কোনো ফ্ল্যাট বিক্রি হচ্ছে না। গ্যাস সংযোগ হয়েছে, ইলেকট্রিক সংযোগ পেয়েছি আমরা, কিন্তু কাস্টমার নেই। ইনভেস্ট করতেছে না, যে একমাত্র পলিটিক্যাল সিচুয়েশনের কারণে। রিহ্যাবের হিসাবে প্রায় ২০,০০০ তৈরি ফ্ল্যাট গ্রাহকের অভাবে অবিকৃত রয়ে গেছে। যদি রাজনৈতিক স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হয়, তাহলে আমাদের সেক্টরটাও অনেক আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। বিনিয়োগটা কমে গেছে এবং কেউ এই ধরনের এখন রিস্ক নিচ্ছে না যে বিনিয়োগ করার জন্য, কারণ তারা কিন্তু আগামী ২ মাস বা ৩ মাস কি হবে এটা কিন্তু বুঝে উঠতে পারছে না। আবাসন শিল্পে ২,০০০-এর বেশি ব্যবসায়ী আছেন। আর এর সাথে জড়িত ছোট বড় ২০টির বেশি শিল্প খাতে কয়েক লাখ লোক। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ভূমধ্যসাগরীয় দেশগুলোর সংগঠন জিসিসির 2 দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে। বুধবার কুয়েতে অনুষ্ঠিত এই সম্মেলনে সিরিয়া সংকট, ইরানের পারমাণবিক কার্যক্রম সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। সম্মেলনে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ বলেন, জিসিসি ইরানের পরমাণু কার্যক্রমের অগ্রগতিকে স্বাগত জানায় এবং বিশ্বের সাথে তেহরানের সুসম্পর্ক স্থাপনে তারা খুশি। এছাড়া ইরানের সাথে কাজ করে যাওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী বলে জানান। এদিকে সিরিয়ার অভ্যন্তরীণ সমস্যার সমাধানে ভূমধ্যসাগরীয় দেশগুলো খুবই তৎপর এবং সচেষ্ট বলেও জানান কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান শ্রীলঙ্কায় টি-20 সিরিজের খবর। দুবাইয়ে শহীদ আফ্রিদির দুর্দান্ত পারফরমেন্সে প্রথম টি-20তে শ্রীলঙ্কাকে 3 উইকেটে হারিয়েছে পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 145 রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে 5 বল হাতে রেখেই 7 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে সাইদ আজমলের বিধ্বংসী বোলিংয়ে 84 রানে 4 উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে লঙ্কানরা। তবে অ্যাঞ্জেলো ম্যাথুস ও থিরিমান্নে জুটি দলের প্রাথমিক বিপর্যয় সামলে সচল রাখেন রানের চাকা। শেষ দিকে ম্যাথুসের 50, থিরিমান্নের 23 ও দীনেশ চান্দিমালের 22 রানে 145 রানের লড়াই করার পুঁজি পায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আহমেদ শেহজাদকে হারালেও শারজিল খানের 34 ও মোহাম্মদ হাফিজের 32 রান ভালো সূচনা পায় পাকিস্তান। কিন্তু এরপরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের শঙ্কায় পড়ে তারা। কিন্তু ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেই 39 রানের এই দুর্দান্ত ইনিংসে পাকিস্তানের জয় নিশ্চিত করেন শহীদ আফ্রিদি। আর এই সুবাদে টি-20 ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে 50 উইকেট ও 1000 রানের মাইল ফলক স্পর্শ করেন আফ্রিদি।
দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাদের মোল্লার রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই জানালেন অ্যাটর্নি জেনারেল। ন্যায় বিচার পায়নি কাদের মোল্লা, অভিযোগ আসামি পক্ষের আইনজীবী। যুদ্ধাপরাধীদের বাঁচাতে নাশকতার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে জামাত শিবির, পাল্টা ব্যবস্থা সরকারের। এবং অবরোধের শেষ দিনের সংঘর্ষে লক্ষ্মীপুর ও ফেনীতে 4 জন নিহত, পুলিশ সহ আহত অর্ধশত। রাজধানী সায়েদাবাদে থেমে থাকা বাসে আগুন। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।